আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মামি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় প্রধান আসামি চন্দন দাসের 7 দিনের ও রিপন দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা 2 আসামির 10 দিন করে রিমান্ডের আবেদন করলে চট্টগ্রামের বিশেষ আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালত তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন সহ অর্ধ শতাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন। 2 আসামিকে আদালতে হাজির করাকে কেন্দ্র করে আদালত চত্বর এবং আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে আইন শৃঙ্খলা বাহিনী। দেশজুড়ে আলোচিত এই হত্যাকাণ্ডের প্রধান আসামি চন্দন দাসকে বৃহস্পতিবার ভৈরব রেল স্টেশন থেকে এবং একই দিন বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে গ্রেফতার করা হয় রিপন দাসকে। চন্দন দাস আমরা ভিডিও ফুটেজে দেখেছি, সে অত্যন্ত সুসজ্জিত ছিল, তার হেলমেট পরা ছিল, অস্ত্র হাতে ছিল। আমরা মনে করি এটা ঠান্ডা মাথায় পরিকল্পিত অন্যান্য কারো প্ররোচনায় এই হত্যাকাণ্ডটা হয়েছে। মামলার সুস্থ তদন্ত শেষে প্রকৃত আসামিকে, দোষী ব্যক্তিকে যে সর্বোচ্চ শাস্তি প্রদানের ন্যায় বিচারের মাধ্যমে। পঞ্চগড় সদর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। ভোরে সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের মমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্তে তাকে গুলি করে হত্যা করা হয়। নিহত আনোয়ারের বাড়ি তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের দেবনগর এলাকায়। নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, আনোয়ার সহ কয়েকজন বাংলাদেশি নাগরিক বৃহস্পতিবার রাতে ভারতে প্রবেশ করেন। ভোরে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফ এর 93 ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে গুলি চালায়। এ সময় ঘটনাস্থলেই নিহত হয় আনোয়ার। এ সময় তার মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা। পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনা হবে জানিয়েছে বিজিবি। রাষ্ট্রের মৌলিক সংস্কারের গতি বাড়িয়ে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার তাগিদ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কুমিল্লার টাউন হল মাঠে মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও কাউকে ছাড় দেওয়া হবে না এমন হুঁশিয়ারি দিয়ে জামায়াতের আমির বলেন, ভারতীয় কোনো আগ্রাসন সহ্য করবে না এদেশের মানুষ। কুমিল্লা প্রতিনিধি খায়রুল হাসান মানিকের রিপোর্ট আর জানাচ্ছেন আদ্দিন সজীব। এক যুগেরও বেশি সময় পর কুমিল্লায় জামাতে ইসলামীর কর্মী সম্মেলন। নগরীর নানা প্রান্ত থেকে জামাত এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন কুমিল্লার টাউন হল মাঠে। এ সময় ভারতীয় আগ্রাসন এবং সংখ্যালঘুদের বিষয়ে কথা বলেন আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ বিভিন্ন গোলাপের সমন্বয়ের দেশ। এই দেশে সকল ধর্মের বর্ণের সমস্ত মানুষ আমরা মিলেমিশে আছি, কারণ বাংলাদেশ আমাদের সবার। আমরা তাদের কি ক্ষতিটা করেছি? ভারতের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে আমরা হস্তক্ষেপ করেছি? ভারত বলে আমাদের দেশে সাম্প্রদায়িক সহিষ্ণুতার অভাব, সম্প্রীতির অভাব। হ্যাঁ, মানুষ দেখতে পাচ্ছে কোন বৎসর কতটা কোন ধর্মের মানুষ ভারতের উগ্র একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নির্মমভাবে নিহত হয়। সারা বিশ্ব তার সাক্ষী। আমরা কোনো আগ্রাসন সহ্য করব না। বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। পেশি শক্তি এবং কালো টাকা মুক্ত একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। নির্বাচন হতে হবে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য। আমরা সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়ান, মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। আপনারা যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন। পিলখানায় সেনা কর্মকর্তা সহ 57 জনকে হত্যার কোনো বিচার হয়নি জানিয়ে সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিও জানান জামাতের আমির। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বেনাপোল স্থলবন্দরে উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাফওয়াত হোসেন। পরে বেনাপোল চেকপোস্টে প্যাসেঞ্জার টার্মিনাল এবং ইমিগ্রেশন পরিদর্শন করেন তিনি। এরপর তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে যান। এ সময় আব্দুল্লাহর বাবা, মা এবং পরিবারের খোঁজ খবর নেন ও তার কবর জিয়ারত করেন উপদেষ্টা। আজ 6 ডিসেম্বর।
যশোর, মেহেরপুর ও হবিগঞ্জে হানাদার মুক্ত দিবস। 1971 সালে এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর শত্রুমুক্ত হয় এসব জেলা। মেহেরপুরের দিনটি উপলক্ষে শহরের কলেজ মোড়ে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক সিফাত মেহনাজ। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়াও বের হয় শোভাযাত্রা। যশোরে হানাদার মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। এদিকে হবিগঞ্জের র্যালি, আলোচনা সভা ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মুক্ত দিবস উদযাপন করা হয়। জেলা প্রশাসন আয়োজিত র্যালিতে মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন। অপরিকল্পিত রাস্তা ও বাঁধ নির্মাণের কারণে এবার টাঙ্গাইলের বাসাইলে সরিষার আবাদ করতে পারছেন না কৃষকরা। জলাবদ্ধতার কারণে বোরো ধান আবাদেও দেখা দিয়েছে অনিশ্চয়তা। ঝিনাই নদীর বাঁধ ভেঙে ঢুকে পড়া পানি বের হতে না পারায় এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে প্রায় 2000 একর ফসলি জমি অনাবাদি হয়ে পড়ে থাকার আশঙ্কায় দিশেহারা কৃষকরা। টাঙ্গাইল প্রতিনিধি নাসির উদ্দিনের রিপোর্ট আর জানাচ্ছেন তামান্না জেনিফার। বাসাইলে পৌর এলাকার আন্দিরাপাড়া, এসারপাড়া, পালপাড়া, বালিনা সহ কয়েকটি গ্রামের মধ্যবর্তী এলাকায় প্রতি বছর বিপুল পরিমাণ সরিষার আবাদ হয়। গত বর্ষায় ঝিনাই নদীর বাঁধ ভেঙে এখানে পানি প্রবেশ করে। তবে অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণের কারণে পানি বের হতে না পারায় বাসাইলে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে চলতি মৌসুমে সম্ভব হয়নি সরিষার আবাদ, বোরো ধানের বীজতলা বুনতে পারেনি এলাকার কৃষক। অপরিকল্পিতভাবে চতুর্দিকে রাস্তাগুলা কইরা, ব্রিজ কালপার্ট গুলা বন্ধ করে দিয়া এই এলাকার কয়েক হাজার একর জমি রবি শস্য থেকে বঞ্চিত। বুড়ো আবাদ এবং হলো এই ইরি সরিষা আবাদ এগুলা খুব ব্যাহত হইতেছে। পানিটা হলো নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, তো সরকারের কাছে আমরা আশাবাদী সে তার একটা পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিবে। সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার কথা বলছে পৌর কর্তৃপক্ষ। ওখানে টেম্পোরারি কিছু করা হলে রাস্তাটার ক্ষতি হতে পারে। এই কারণে আমরা বর্তমান অর্থ বছরের এডিপির যে প্রকল্প, এখান থেকে পার্মানেন্ট স্ট্রাকচার, যেটা রাস্তারও ক্ষতি হবে না এবং জলাবদ্ধতাও নিরসন হবে, এরকম ভেন্ট অথবা বক্স কালভার্ট অথবা যুগোপযোগী কিছু আমরা করে দেওয়ার চেষ্টা করব। কৃষি বিভাগ জানায় চলতি মৌসুমে জলাবদ্ধতার কারণে প্রায় 2500 মেট্রিক টন বোরো ধান ও 780 মেট্রিক টন সরিষার আবাদ কম হবার আশঙ্কা রয়েছে। খাদ্য উৎপাদন বাড়াতে যেখানে অনাবাদি জমিগুলো আবাদের আওতায় আনার চেষ্টা চলছে, সেখানে অপরিকল্পিতভাবে রাস্তা ও বাঁধ নির্মাণের কারণে অনিশ্চয়তার মধ্যে পড়েছে এসব জমির উৎপাদন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মাগুরার বিস্তীর্ণ বিলে হাঁস পালন করে বেকারত্ব ঘুচিয়েছেন দুই বন্ধু। সংরক্ষিত খাবারের পাশাপাশি বিলের প্রাকৃতিক খাবারে হাঁস পালনে খরচ কম, তবে লাভ বেশি। তাই এই উদ্যোগে সাড়া ফেলেছে স্থানীয়দের মাঝে। মাগুরা প্রতিনিধি সুজন মাহমুদের রিপোর্ট আর জানাচ্ছেন ফারহিন ইসলাম টোপা। সংসারের অভাব ঘোচাতে 10 বছর আগে হাঁস পালন শুরু করেন দুই বন্ধু ইন্দ্রজিৎ ও মান্নান। কোনো পুঁজি ছাড়াই বাড়ি থেকে একটি হাঁস এনে ছাড়েন বুড়াইল বিলে। এই দিয়েই শুরু তাদের হাঁসের খামার। 1 দশকের ব্যবধানে হাজারো হাঁসের মালিক হয়েছেন তারা। ক্যাম্বেল জাতের হাঁস থেকে প্রতিদিন ডিম আসছে অন্তত 500টি। মাসে 15 থেকে 20,000 খরচ হলেও আয় হচ্ছে প্রায় 2.5 লাখ টাকা। এখন আমার পার ডে ইনকাম আছে প্রায় 8,000 টাকা। প্রায় 8,000 টাকার 8,000 টাকার সামান্য একটু কম আছে। তবে আরো আমার এই প্রতিবেশী সাইডের গ্রামে অনেক লোকে করেছে, বেশ কয়টা খামার হয়েছে আমার এই খামার দিকে। ইনারও স্বাবলম্বী, আরো কয়েকজনে করতে যাচ্ছে। আমি আর ইন্দ্র দুজন দুই ধর্মের মানুষ, কিন্তু আমরা মিলি তাহলে দুইজন হাঁস পালি। 700 হাঁস আছে, এতে অনেক প্রায় টুকটাক ভালো ডিম দাম হচ্ছে। আমরা দুইজন ভাগযোগ করে নিই, আমাদের মাঝে কোনো কলকাস কিছু নাই। আমরা মিলি তাহলে বুড়ল বিলে হাঁস পালি। আজবা, বড়ইচারা, আমুরিয়া এলাকার খামারিরাও এখন হাঁস ছাড়ে স্থানীয় বুড়াইল বিলে। সারাদিন বিলে ঘুরে ঘুরে শামুক খায় হাঁসগুলো। এতে খাবারের খরচও কম হয়, আবার প্রাকৃতিক খাবারে ডিমের স্বাদ ও পুষ্টিগুণ বেশি। দেখে ভালোই লাগলো। একটা হাঁস থেকে মেলা হাঁস বানাইছে, 800-900 হাঁস তারা বানাইছে। খাবারের অভাব নেই, অনেক
শামুক এসব খায় আছে, হাঁসের আছে খাই, আর আছে খরচও কম হয় এতে। হাঁসগুলো সব মাঠে নিয়ে যায়, মাঠে নিয়ে মাঠের খাবার খাওয়ায়। ইন্দ্র এবং মান্নান 10 বছর হাঁস চাষ করে খুব লাভবান হয়েছে। ডিম বেচে কিনে দেয়, ওরা দুইজন ভালো পয়সা ইনকাম করে। অনেকেই এখন স্বপ্ন দেখছেন ইন্দ্রজিৎ ও মান্নানের মতো ভাগ্য বদলানোর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নিপা ভাইরাসের সংক্রমণে উচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। এজন্য খেজুরের কাঁচা রস এবং বাদুড়ের সংস্পর্শে আসা ফল না খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নিপা ভাইরাসের ঝুঁকি রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আইইডিসিআর এর রিসার্চ পরীক্ষক ডাক্তার মিন্টু চৌধুরী, ফিল্ড রিসার্চ কর্মকর্তা ডাক্তার জাহিদ হাসান, আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মীর মহিজুল ইসলাম। এছাড়া নিপা ভাইরাসের ওপর বক্তব্য উত্থাপন করেন আইইডিসিআর এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডাক্তার সাজ্জাদ হোসেন। সাভারে অনুষ্ঠিত হলো ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। সকাল থেকে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। আজকের কোয়ার্টার ফাইনালে অংশ নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও গণ বিশ্ববিদ্যালয়। দুপুরে মুখোমুখি হয় খুলনা বিশ্ববিদ্যালয় ও ফরেস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এ সময় ইস্পাহানি HR অ্যান্ড এডমিন উপদেষ্টা শহীদুন নবী চৌধুরী, প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ আলম উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ATN বাংলা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।